এরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম মুচিন ক্যাপিটালের দিকে যাচ্ছিল, কিন্তু পথে সে দেখতে পায় যে অনেকগুলা ডেড বডি আর সেভেন প্রিন্সেসের যে সার্ভেন্ট ছিল তার উপর অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে মুচেন ওই সেভেন প্রিন্সেসের সার্ভেন্টকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে সেখানে থাকা একজন ইভেল মাস্টার মুচেনের উপর অনেক বেশি রেগে যায় আর সে মুচেনের পিছনে পড়ে যায় তাকে মারার জন্য। আর মুচেনও তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে, এমনকি তাদের মধ্যে অনেক বেশি মারামারি কাটাকাটিও শুরু হয়ে যায়। আর ফাইনালি ওই যে ইভেল মাস্টার ছিল সে মুচেনের উপর অনেক বড় একটি সেলফ ডিস্ট্রাকশন ব্লাস্ট করতে সফল হয়ে যায়। এটা দেখে তো ওই মাস্টার অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ভাবতে থাকে যে এবার হয়তো বা মুচেন মারা গেছে, কিন্তু সে তো জানে না মুচেনের কাছে ছিল একটি স্পেশাল ধরনের কাপড় বা স্যুট, যেটার কারণে মুচেনের এই ব্লাস্টের কারণে কিছুই হয় না। কিন্তু মুচেন ওই ইভেল মাস্টারের একটি গ্রিন স্পেলের মধ্যে আটকে গিয়েছিল আপাতত। আর আজকের এপিসোডটাও এখান থেকে শুরু হয়। তখন ইভেল মাস্টারটা বলতে শুরু করে দেয় যে আমার এই অ্যাটাকটা 3 সোলসকে পর্যন্ত ডিস্ট্রয় করে দিতে পারে, এটা তো শুধুমাত্র একটা নর্মালি বাচ্চাই। কিন্তু সে যখন মুচেনকে দেখে সে অনেক বেশি শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে আমার ব্লাস্টের তো কোনো ইম্প্যাক্টই দেখা যাচ্ছে না এর মধ্যে, এর কাছে এরকম বিশেষ ধরনের কোনো কাপড় থাকবে সেটা আমি ভাবতেও পারিনি। কিন্তু তারপরও সে দেখে যে তার গ্রিন স্পেলের কারণে মুচেন আটকে গেছে, যে কারণে সে বলতে থাকে যে আমি জানতাম আগে থেকে তুমি বাচ্চা হলেও কোনো না কোনো খুঁটতালা ঠিকই পাকাবে, যে কারণে আমি আমার গ্রিন কার্ডগুলো তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম আর তাদেরকে অ্যাক্টিভেট করে দিয়েছিলাম, যে কারণে তুমি এখানে আটকে আসো। তখনই সে মুচেনকে বলে কিন্তু যাই হোক তুমি এখন যেহেতু আটকে আছো তাই আমি তোমাকে এখন মেরে ফেলবো, তখন না বাড়তে পারলে এবার কি হয়েছে। তখনই সে মুচেনের শর্ট দেখতে পায় যেটা এখন আপাতত একটি গাছের মধ্যে আটকে ছিল। আর এই শর্টটা দেখে সেও চিনে যায় যে এটা ইয়াংকাংগুয়ের সবচাইতে পাওয়ারফুল বেস্ট 16টা শর্টগুলোর মধ্যে একটা। আর এই 16টা শর্ট ছিল পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল শর্ট। আর এই শর্টটা মুচেনের কাছে সে দেখতে পেয়ে সে মনে করে ইয়াংকাংগুয়ের কাছের লোক অথবা হতে পারে এই মুচেন। সে হাসতে থাকে আর বলতে থাকে এখন এনে আমার হাতে এসেছে অনেক বড় একটা ট্রেজার, এটা দেখলে তো আমার মাস্টার খুশি হয়ে যাবে। আর ইয়াংকাংগুয়ের যে ইজ্জতের বাজি পোলা হবে সেটা আমি কিভাবে বলবো। অন্যদিকে মুচেন শুধু এসব শুনতেছিল, সে কোনো মুভমেন্টই করতে পারতেছিল না, এমনকি সে কিছু বলতেও পারতেছিল না। তখন থ্রি টেলস বলে যে এ হয়তো বা ইয়াংকাংগুয়ের শত্রু হতে পারে, যে কারণে সে এত বেশি কেকে করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। অন্যদিকে ওই ইভেল মাস্টার পাগলের মতো হাসতে থাকে আর বলে যে আমার মাস্টার যদি এটা দেখে তাহলে সে নিশ্চয়ই আমার পজিশনকে আপগ্রেড করে আরো বড় পজিশন দিয়ে দেবে। আর এই কারণে ইয়াংকাংগুয়ের অনেক বেশি লজ্জায় পড়তে হবে। এটা বলে সে তার সামনে থাকা শর্টটিকে উঠানোর চেষ্টা করে, এর সাথে মুচেনের পিছনের যে ওই শর্টের কভারটা ছিল ওইটাও নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই মুচেন ওই শর্টটাকে কন্ট্রোল করে ফেলে, মানে তার যে শর্টটা ছিল ওইটাকে কন্ট্রোল করে ফেলে আর ওই গ্রিন স্পেলগুলোকে খুব সহজেই নষ্ট করে দেয়। এর সাথে মুচেন তার শর্টের সাহায্যে ওই ইভেল মাস্টারের গালের দিকে একটি স্কারও দিয়ে দেয়, যেটা দেখে তো ওই ইভেল মাস্টার অনেক বেশি শক হয়ে যায়। আর সে এটা ভাবতে থাকে যে মুচেন তাকে এতক্ষণ পর্যন্ত গাদা বানাতে ছিল, কারণ সে চাইলে আরো অনেক আগে এখান থেকে বেঁচে পালাতে পারতো। অন্যদিকে মুচেন তার শর্টটাকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। এটা দেখে তো থ্রি টেলস বলতে শুরু করে দেয় আমি জানতাম না যে তুমি তোমার শর্টকে এত ভালোভাবে কন্ট্রোল করতে পারো। এটা শুনে মুচেন বলে হ্যাঁ আমার গ্র্যান্ডপা বলেছিল যে এই ধরনের শর্টগুলাকে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে যত খুশি তত বেশি কন্ট্রোল করা যায়, যেভাবে খুশি সেভাবে, শুধুমাত্র এর ভিতরে আমার ভাইটাল এনার্জি ঢুকাতে হবে। এর সাথে এই ধরনের শর্টকে কন্ট্রোল করার জন্য তার যে কভার আছে ওইটাকেও কন্ট্রোল করতে হয়, যে কারণে আমার কাছে আগে থেকে ওই শর্টের কভারটা ছিল, যে কারণে আমি খুব সহজে এই শর্টটাকে কন্ট্রোল করতে পেরেছি। আর এই শর্টটা যখন নিজের কভারে ফিরে আসে তখন এর ফাংশন কমপ্লিট হয়ে যায় আর সে পুরোপুরিভাবে আমার কন্ট্রোলে চলে আসে। তখন এর সাথে এটা শুনে তো হোলিঙ্গার বলতে শুরু করে যে আমি জানতাম না তুমি আমার থেকেও ইন্টেলিজেন্ট। ভাই লিটারালি এ পর্যন্ত মুচেনের সাথে সে ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না পর্যন্ত মুচেন পালাইতেছিল, কিন্তু সে একটা কাজও করতে পারে না। এসা মুচেনকে বলতেছে সে নাকি তার থেকে বেশি ইন্টেলিজেন্ট, সে জানতই না। তখনই মুচেন অনেক কয়েকটা লোকের আওয়াজ শুনতে পায় আর সে যখন সেদিকে যাই দেখতে পায় যে সেখানে আরো অনেকগুলা ডেড বরিয়ার কাউকে খোঁজাখুঁজি করছে। এটা দেখে মুচেন বুঝে যায় অবভিয়াসলি ওই ডেড বরিয়ার গুলা তাকে খুঁজতেছিল, কারণ ওই ইভেল মাস্টার তার পিছনে এই ডেড বরিয়ার গুলাকে লাগাই দিছিল। এর সাথে মুচেন সেখানে তাদের ইয়াং মাস্টারকেও দেখতে পায়। তখনই মুচেন এটা দেখতে পেয়ে অন্য একটা গাছের পিছনে লুকানোর চেষ্টা করে। আর এর সাথে মুচেন যখন আবারও পিছনে থেকে তাকায় সে দেখতে পায় যে ওই ইয়াং মাস্টার অলরেডি তার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে। তখনই ওই ইয়াং মাস্টার অনেক বেশি শক পেয়ে যায়, কারণ মুচেন অলরেডি তার যে শটটা আছে ওইটা তার এপার থেকে ওপার করে দিছিল। আর মুচেন এতটা স্পিডের সাথে এই কাজটা করেছিল যে সেই ইয়াং মাস্টার এটা দেখতেও পায়নি। অন্যদিকে ওই বরিয়ারগুলো তাদের ইয়াং মাস্টারকে খুঁজতে শুরু করে দেয় আর মুচেনও ভাবতেছিল যে এখন সে কি করবে, সে তো অলরেডি ইয়াং মাস্টারকে মাইরে ফেলছে। তখনই মুচেনের মাথায় একটি বুদ্ধি আসে আর সে তার ডেমন সেক্টের একটি টেকনিক ইউজ করে, যেটা অবশ্যই তার গ্র্যান্ডমে তাকে শিখেছে। তারপর সিনশিপটা আর আমাদেরকে ওই ইভেল মাস্টারকে দেখানো যে তার অনেকগুলা স্পেলের সাথে উইরে উইরে এদিকে আসতেছিল। তখনই সে অনেকগুলা বডিকে তার সামনে মরে পড়ে থাকতে দেখে,
যেগুলোর বডিতে অনেকগুলো সর্ডের দাগ ছিল, যেটা দেখে সেও বুঝে যায় এগুলা তারই ডিসেবল আর তাদেরকেও সেই ছেলেটা মানে মুচেনে মেরেছে। তখনই তার মনে পড়ে এদের সাথে তো তার ইয়াং মাস্টারও ছিল, তাহলে ইয়াং মাস্টার কোথায়? তখনই সে তার সামনে ইয়াং মাস্টারকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দেখে তার কাছে তাড়াতাড়ি যায় আর সবার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে তখনই দেখতে পায় যে ইয়াং মাস্টার তো অলরেডি টপকে গেছে আর তার মাথার মধ্যে সোল মার্ক এখনো পর্যন্ত আছে। তার মানে হলো তাকে মারার পর তার বডিকেও ম্যানিপুলেট করা হয়েছে। এটা দেখে ওই ইভেল মাস্টার অনেক বেশি শক পেয়ে যায়, কারণ তার দেখা তার ইয়াং মাস্টার হলো নিউ জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড ছিল, কিন্তু তারপর ইয়াং মাস্টার ওই ছেলেটাকে হারাতে পারেনি। আমি বুঝতে পারতেছি না যে ওই ছেলেটা কিভাবে এই ধরনের টেকনিক ইউজ করতেছে। আমার মনে হয় সে 53 সেক্টরে কোনো টেকনিক ইউজ করে তাদেরকে মেরেছে, কারণ সেও ঠিক একই ধরনের টেকনিক শিখেছে আর সেও বুঝতে পারতেছিল যে এইটা কোন সেক থেকে আসতে পারে। আর আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, 53 সেকটি হলো ডেমন কার্ড, আর মুচেন অবভিয়াসলি তার যে থ্রেড টেকনিক আছে ওইটার সাহায্যে তাকে মেরেছে। আর এর সাথে সে তার যে টেকনিকটা ছিল ওই টেকনিকটার নাম ছিল শ্যাডো এক্সটেনশন। আর এই টেকনিকটা অবভিয়াসলি আমরা এই সিরিজের শুরুর দিকে গ্র্যান্ডমাকে খুব ভালো করেই ইউজ করতে দেখেছিলাম। এর সাথে আমাদেরকে মুচেনেরও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মুচেন ঠিক ওই ইভেল মাস্টারের ঠিক কথা মতোই তাদের সবাইকে মেরেছিল। সে খুব সহজে বুঝে গিয়েছিল মুচেনি এই কাজটা করেছে আর সে অবভিয়াসলি 53 সেক্টরের কোনো ডিসেবল হবে, যে কারণে মুচেনের উপর তার কোনো স্পেলই কাজ করতেছিল না। তখনই সেখানে আরো দুইটা ডিসেবল চলে আসে এই ইভেল মাস্টার, আর সে ইভেল মাস্টার তখনই তাদেরকেও মেরে ফেলে তার গ্রিন স্পেল ইউজ করে। তখনই সে বলতে থাকে যে ওই ছেলেটা যেহেতু তার থ্রেড টেকনিক ইউজ করেছে তাহলে অবভিয়াসলি যাদের সে মেরেছে তাদের ভিতরে রেড লাইন নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি যে ডিসেবল গুলোকে এখন মেরেছি তাদের মধ্যে কোনো রেড লাইনই ছিল না। তার মানে হলো তাদেরকে ওই ছেলেটা মারেনি, এখন তাদেরকে আমার মারতে হবে আর পুড়ে ফেলতে হবে যাতে তারা যাতে কেউ না বুঝতে পারে তাদেরকে আমি মেরেছি। আর সেক্রেটার যদি জানতে পারে আমার কারণে ওই ইয়াং মাস্টারও মারা গেছে তাহলে তো ওই সেক্রেটার এমন আছে আমাকেও মেরে ফেলতে পারে, এর সাথে আমার মান সম্মানের নানির খালি ঘর হয়ে যাবে। তখনই সে ভাবতে যে এখন তাকে ওই টেকনিকটা ইউজ করতে হবে। এটা বলে সে তার বডি থেকে অনেকগুলা ক্রিয়েচার আনলিশ করতে শুরু করে দেয়, এর সাথে রেড ফগও বের হচ্ছিল তার বডি থেকে। আর এই সকল ক্রিয়েচার অন্য কোনো ডেড বডিকে নিজেরাই কন্ট্রোল করে সেগুলাকে নিজেদের মধ্যে কন্ট্রোল করে ইউজ করতে পারে। এর সাথে ওই ইভেল মাস্টার তার যে ইয়াং মাস্টার আছে ওই ইয়াং মাস্টারকেও কন্ট্রোল করে ফেলে। এর সাথে সে এটাও বলতে থাকে যে এখন যেহেতু তার বডির সাথে তার নিজের কোনো শেডও নেই তাহলে তাকে আমি খুব সহজেই ইউজ করতে পারবো আর কেউ আমার উপর ব্লেমও দিতে পারবে না। এর সাথে আমাকে ওই ছেলেটাকেও ধরতে হবে আর তার কাছ থেকে ওই শটটাও নিতে হবে, তাহলে একমাত্র আমার মান সম্মান হারানোর বদলে আরো বেশি বাড়তে পারে। তখনই ওই ইভেল মাস্টার সেখানে একটি সাদা কালারের পালক পায়, যেটা অবভিয়াসলি থ্রিটেলসেরই ছিল। তখনই তার কাছে থাকা তার একটি ক্রিয়েচার ওই পালকের স্মেল নেয় আর তারা বুঝে যায় যে মুচেন আসলে কোন ডিরেকশনের দিকে গিয়েছে আর তারাও ঠিক সেই ডিরেকশনে যেতে শুরু করে দেয়। তখনই আমাদেরকে মুচেন আর থ্রিটেলসকে দেখানো হয় যারা অনেকটাই দূরে চলে আসছিল আপাতত। তখনই মুচেন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যটাকে দেখতেছিল আর বলতেছিল এটাই হয়তোবা ইয়াংকাং কিংডমের সূর্যোদয় হবে আর এটা এতটা সুন্দর হতে পারে আমি বুঝতামই না। তখনই মুচেন কিছু আওয়াজ শুনতে পায় আর সে যখন পিছনের দিকে তাকায় সে সেখানে অনেকগুলা রেড ফগ দেখতে পায় আর তাদের ভিতরে অনেকগুলা ইভেল ক্রিয়েচার ছিল যেগুলা অবভিয়াসলি ডেড ওয়ারিয়রদেরকে কন্ট্রোল করার ক্রিয়েচার গুলাই। এটা দেখে তো মুচেন অনেক বেশি শক পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে এটা দেখে পালাতে শুরু করে দেয়। অন্যদিকে ওই যে ইভেল ক্রিয়েচার গুলো আসলো ওইগুলো মুচেনের পিছন পিছন যেতে শুরু করে দেয় আর তাদেরকে ধরার চেষ্টা করতে থাকে। এর সাথে জঙ্গলের মধ্যে আরো যত প্রাণী ছিল তাদেরকেও ডেড ওয়ারিয়রে কনভার্ট করে মুচেনের পিছনে লাগিয়ে দিতেছিল আর তারা সবেও মুচেনের পিছনে লাগতেছিল তাকে ধরার জন্য। অন্যদিকে হোলিঙ্গার এটা থেকে তো বলে তো ওরা কি কোনো ইমমর্টাল সেক্ট থেকে বিলং করে নাকি, তারা আমাদের এত সহজে খুঁজে বের করে ফেলতেছে। আমরা তো তাদের কাছ থেকে অনেকটা বেশি দূরে গিয়েছিলাম কিন্তু তারপরে এরা আমাদের খুব সহজে খুঁজে বের করে ফেলেছে। এটা শুনে মুচেন বলে আমার মনে হয় না যে এটাই একমাত্র কারণ হতে পারে, কারণ ওই যে ইভেল মাস্টার আছে ওইটা 7 স্টার ওয়ারিয়র আর তার পাওয়ার অনেক বেশি, তার মানে যে কারণে সে আমাদের হালকা স্মেলের কারণে আমাদের কারেন্ট লোকেশন খুব সহজে টার্গেট করে ফেলতে পারে। তখনই আমাদেরকে ওই ইভেল মাস্টারকে আবারও দেখানো হয় যে বলতেছিল যে তোমরা যেখানে যাও না কেন আমি তোমাদেরকে খুব সহজেই খুঁজে বের করে ফেলবো। এটা বলে সে তার যে ক্রিয়েচার গুলা ছিল ওইগুলাকে আরো একটা নিউ অর্ডার দিয়ে দেয়, যে কারণে ওই ক্রিয়েচার গুলো আশেপাশে যে সব জীবিত প্রাণী ছিল মানে বাঘ মহিষ যেগুলাই বলতে পারেন এই জঙ্গলের ভিতর যে সকল জীবিত প্রাণী ছিল তাদেরকেও কন্ট্রোল করে মুচেনের পিছনে লাগিয়ে দেয়। তখনই মুচেন এটা থেকে আরো বেশি স্পিডে পালাতে শুরু করে দেয়। ঠিক সেই টাইমে আমাদের ইয়াংকাং গুয়ের কিছু আর্মিদেরকে দেখানো হয়।
যারা সেম রাস্তা দিয়ে যাচ্ছিল, যে রাস্তা দিয়ে মুচেন পালাচ্ছিল, আর তারা যখন সামনে রেড ফোক দেখতে পায় তারাও বুঝে যে সামনে কোনো না কোনো গন্ডগোল থাকতে পারে, যে কারণে তারা সবাই তাদের হাতিয়ার বের করে নেয়। এর সাথে তাদের সাথে যে আরো একটা গাড়ি ছিল, ওই গাড়ির ভিতরে আরো একটা মেয়ে ছিল, আর সে যখন মুচেনকে এদিকে পালাতে আসতে দেখতে পায় তখনই সে তার শট বাইরে বের করে আনে, আর তার শট থেকে অনেকগুলো এনার্জি বাইরে বেরিয়ে আসে, আর উপরে গিয়ে অনেক বড় একটি জায়ান্ট সূর্যে রূপান্তরিত হয়ে যায়। আর মুচেন যখন ওই সূর্যটাকে ক্রস করে তখনই ওই সূর্যের উপর থেকে অনেকগুলা ফ্লেমিং সর্ডের বৃষ্টি শুরু হয়ে যায়, যেন এরকম মনে হচ্ছিল। এর সাথে ওই শর্টগুলা ওই ইবেল ক্রিয়েচারগুলাকে মারতে শুরু করে দেয়। তারপর সিমশিফটে আর আমাদেরকে ওই ইবেল মাস্টারটাকে আবারও দেখানো হয়, যার সামনে দিয়ে এক হাতওয়ালা গ্র্যান্ডপা যাচ্ছিল। আর এটা দেখে তো ওই ইবেল মাস্টার কোনো কিছুই বুঝতে পারতেছিল না। এর সাথে গ্র্যান্ডপা বাংসাংয়ের চারপাশে এমন একটা অরা ছিল যে অরার কারণে ওই ইবেল ক্রিয়েচারগুলাও গ্র্যান্ডপার কিছুই করতে পারতেছিল না। যেটা দেখে তো ওই ইবেল মাস্টার অনেক বেশি শক হয়ে যায়, আর সে কোনো কিছুই বুঝে পাচ্ছিল না। তখনই আমাদেরকে আবারও মুচেনকে দেখানো হয় যে এই সান শর্টম্যান স্কিলটা দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর সে এটাও ভাবে থাকে যে এই শর্টম্যান স্কিল অনেক বেশি পাওয়ারফুল, যে আসার সাথে সাথে খুব সহজে ওই সবগুলো ক্রিয়েচারকে মেরে ফেলেছে। কিন্তু যে টেকনিকটা ইউজ করেছে সে ওই গাড়ির মধ্যে নিশ্চয় হবে, যেখানে আমি যেতে পারবো না। কিন্তু ততক্ষণে সেই গাড়িটাই তার সামনে এসে দাঁড়িয়ে যায়, আর ওই গাড়ির ভিতর থেকে একটি মেয়ে বাইরে বেরিয়ে আসে, যার নাম ছিল চু ইউ। এর সাথে ওই মেয়েটা মুচেনকে জিজ্ঞেস করে যে আসলে সে কে আর সে কোথা থেকে এসেছে। এটা শুনে মুচেন বলতে শুরু করে দেয়, ইমমর্টাল স্লেয়ার সেক্টের লোকেরা আমার উপর অ্যাটাক করে দিয়েছে, যে কারণে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে এসেছি। এটা শুনে ওই মেয়েটা বলতে শুরু করে দেয়, আমি হলাম লিজিউ সেক্টের একজন মাস্টার, আর আমি জিউন ডাইনাস্টিকে সাহায্য করার জন্য যাইতাছি। আমি শুনেছি সেখানে নাই কিছু লোক বিশ্বাসঘাতকতা করেছে, আর এই সব আসলে আমারই ফল্ট, কারণ আমি তাদেরকে এতটা বেশি ছাড় দিয়েছি যে কারণে তারা আজকে এসব করেছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমার লিজু শেখ তাদেরকে সাহায্য করার জন্য নিজেদের সৈন্য পাঠাতে শুরু করে দিয়েছে, যে কারণে আমরা খুব তাড়াতাড়ি সবাইকে উদ্ধার করে ফেলবো। তখনই চুইউ মুচেনকে জিজ্ঞেস করে সে আসলে কোথায় যাবে। এটা শুনে মুচেন বলে সে এখন ক্যাপিটালের দিকে যেতে চলেছে। এটা শুনে চুইউ তার কাছ থেকে একটি টোকেন বাইরে বের করে আনে মুচেনকে দেয়, আর বলে যে সামনে তুমি একটা ট্র্যাকার পেয়ে যাবে, যেখান থেকে তুমি এই টোকেনের সাহায্যে সিটিতে খুব সহজে প্রবেশ করতে পারবে। আর আমার বায়ো সেখানকার চিফ, যে কারণে তুমি এই টোকেনের সাহায্যে খুব সহজেই তার কাছ থেকেও সাহায্য নিতে পারবে। এই টোকেনটা পেয়ে মুচেন চুইউকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে যেতে শুরু করে দেয়, আর ভাবতে যে আমি যেরকমটা মনে করেছিলাম ইয়াংকাং কিংডম আসলে সেরকম না, এখানে অনেক ভালো মানুষও আছে। অন্যদিকে চুইউ ভাবে থাকে যে এই ছেলেটা কত নিষ্পাপ, তাকে দেখি মনে হচ্ছিল পুরো একটা কিউটের ডিব্বা। আমার মনে হয় তার পুরো ফ্যামিলিকে ওই শহরের ভিতরে মেরে ফেলা হয়েছে, আর সে কোনভাবে নিজের প্রাণকে এখানে এসেছে। আর আমার মনে হয় এর মতো আরো কয়েকজনকে আমরা নিশ্চয়ই পেয়ে যাব যারা ওই সিটিতে সার্ভাইভ করে ফেলেছে। তারপর সিম শিফটে আর আমাদেরকে ওই ইবেল মাস্টারের সিম আবারও দেখানো হয়, যে গ্র্যান্ডপা বাংশনকে বলতাছিল যে তুমি কি আর তুমি কিভাবে আমার এত কাছে এসেছো। এটা বলি সে তার ডেড বরিয়ারের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা দেখে গ্র্যান্ডপাও একদম রিল্যাক্স হয়ে দাঁড়িয়েছিল, যে এর কোনো চিন্তাই নাই যে এর উপর ডেড বরিয়ারে অ্যাটাক করতেছে। কিন্তু তখনই গ্র্যান্ডপা তার প্রিচুয়াল বডি অ্যাক্টিভেট করে ফেলে, আর ওই প্রিচুয়াল বডির সাহায্যে খুব সহজেই ওইসব ডেড বরিয়ার গুলাকেও মেরে ফেলে। এর সাথে ওই ইবেল মাস্টার যখন গ্র্যান্ডপা বাংশাং এর ডিভাইন বডি দেখে সে দেয়, এটা দেখে তো অনেক বেশি শক রয়েছে। এর সাথে তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে, প্যান্টি মুইতা দিবে এরকমটা অবস্থা মনে হচ্ছিল। তখনই গ্র্যান্ডপা বাংশান তার যে প্রিচুয়াল বডি আছে ওইটাকে গায়েব করে ফেলে। এটা দেখে ওই ইবেল মাস্টার তাড়াতাড়ি করে নিচে ঝুঁকে যায় আর বলতে শুরু করে দিয়ে, মাস্টার আমাকে ছেড়ে দিন, আমি জানতাম না যে আপনি এখানে আছেন, আমি জানলে কখন এদিকে আসতামই না। অন্যদিকে গ্র্যান্ডপা বাংশাং তার একটি স্পিরিচুয়াল থান্ডার ড্রাগন সেখানে সামান করে ফেলে, আর আশেপাশের যত গাছপালা ছিল ওই গাছপালার সাহায্যে সেখানে একটি কফিনও বানিয়ে ফেলে। এটা দেখে তো ইবেল মাস্টার বুঝে যায় যে আজকে তার মৃত্যু নিশ্চিত, পেন্টে মতো আর যেখানেই মতো মৃত্যু আজকে নিশ্চিত। তখনই গ্র্যান্ডপা তার দিকে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে যে আমি জানি তুমি কখনোই কোনো মোটেও ভালো মানুষ ছিলে না, যে কারণে আমি তোমাকে এখন দুইটা অপশন দিচ্ছি। প্রথম অপশন হলো তুমি এখান থেকে পালিয়ে যেতে পারো হার মেনে, আর দ্বিতীয় অপশন হলো তোমার সামনে কফিন রাখা আছে, তোমাকে আমি মাইরা এটার ভিতরে শোয়াই দিব, তুমি কোনটা চুজ করতে চাও। এটা শুনে তো ইবেল মাস্টার কি বলবো, ছেড়ে দেওয়ার লাগিয়ে তো বলবো, তার অবস্থা আগে থেকে খারাপ হয়ে গেছে, যে কারণে সে ঠিক এরকমটাই বলে। এটা বলা শেষ করার সাথে সাথে ওই ইবেল মাস্টার যখন উপরের দিকে তাকায় সে দেখতে পায় যে তার সামনে তো গ্র্যান্ডপা বাংশান নায়িকা কই চলে গেছে, এমনভাবে নাই হয়ে গেছে যে সে এখানে কখনো ছিলই না। তখনই এই ইবেল মাস্টার ওই কফিনের মধ্যে একটা লাথি মারা আর বলে যে আমি আগে থেকেই জানতাম যখন ঘি সুজ আঙ্গুল দিয়ে ওঠে না তখন চামচও ইউজ করা ভালো না, আমি যদি এর সাথে ফাইট করার চেষ্টা করতাম তাহলে আমার কোনো টেকনিকই এর সামনে কাজ করতো না। ভাগ্য ভালো যে আমি এই ধরনের মাপ চাওয়ার টেকনিক আগে থেকে প্র্যাকটিস করে রেখেছিলাম, যে কারণে আমি
এর হাত থেকে আজকে বাঁচতে পেরেছি। আর আমি এত বছর যাবৎ যে টেকনিকটাকে রিফাইন করে নিজের সাথে এত ভালোভাবে অ্যাটাচ করেছি, সেখানে এই লোকটা এসে খুব সহজেই এই টেকনিকটার নামে খালিঘর করে দিল। এর সাথে ওই ইভেল মাস্টার এটাও বলে যে কিন্তু যত যাই হোক আমি তো ওই ছেলেটাকে কোনোভাবেই ছাড়বো না, কিন্তু সে তো জানে না ওই ছেলেটার কারণে এর পিছনে গ্র্যান্ডপা বাংশাং পড়ছিল। তখনই সিম শিফটার আমাদেরকে মুচেনকে দেখানো যে অনেক তাড়াতাড়ি পালাচ্ছিল, মানে সে এখনো এত স্পিডে দৌড়াচ্ছিল যে লিঙ্গার তো এখনো পর্যন্ত তার বডির সাথে অ্যাটাচই হতে পারেনি, জুইলা রয়েছে তার কাঁধের সাথে। তখনই মুচেন দৌড়াতে দৌড়াতে কিছু মেডিকেল হাবসের সামনে এসে দাঁড়িয়ে যায়, আর এটা দেখে তো লিঙ্গার জিজ্ঞেস করে যে তুমি আসলে এখানে কেন আসছো, এখানে তো শুধু ওষুধই কাজ পাওয়া যায়। এটা শুনে মুচেন বলে যে এই ওষুধি গ্রাসগুলো হলো এক ধরনের অ্যান্টি ইনসেক্ট গ্রাস, যে গ্রাসগুলা ইনসেক্টগুলাকে খুব সহজে কাউন্টার করতে থাকে, যে কারণে মুচেন সেখানে আরো কিছু স্পিরিচুয়াল হাবসও কালেক্ট করে থাকে আর কিছু অমসও ধরে। আসলে অমস মানে কিছু ক্যাটারপিলার ধরনের প্রাণী কি। তখনই হুলিঙ্গের আবারও জিজ্ঞেস করে মাস্টার আপনি এইসব যে কালেক্ট করতেছেন সব তো একরকমই, এক ধরনেরই তো দেখাচ্ছে, এই ধরনের কাজও একই, আপনি আসলে এই ধরনের হাবস দিয়ে কি করতে চাইতেছেন। তখনই মুচেন বলতে শুরু করে দিয়ে আসলে এই ধরনের হাবস দিয়ে আমি এমন একটি মেডিসিন তৈরি করব যে মেডিসিনটার সাহায্যে ওই ক্যাটারপিলার বা যে ইনসেক্টগুলো আমাদের পিছনে পড়ে আছে সেইগুলাকে কাউন্টার করবো। আর এদের মধ্যে আরো কিছু ক্যাটারপিলার আমাদের আশেপাশে আছে যেগুলো অবভিয়াসলি আমাদের পিছনে পড়ে না, কারণ সে ওই রেড ফগের আন্ডারে আসে না। আর আমি ওইগুলার ইউজ করে অ্যান্টি রেড ফগ তৈরি করব, যেটার সাহায্যে আমি তাদের উপর আরো পাওয়ারফুল একটি অ্যাটাক করব, যেটার সাহায্যে তাদেরকেও কাউন্টার করা যাবে। এটা বলেই মুচেন ওইটার সাহায্যে একটি এনার্জি তৈরি করে ফেলে, আর সেই এনার্জিগুলো এই জঙ্গলের আশেপাশে ফেলাতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাই যে এই এনার্জিগুলো কিছু ইনসেক্টের মধ্যে প্রবেশ হয়ে যায়। আমরা ওই ইভেল মাস্টার আবারও দেখতে পাই সে বলতেছিল আমার মনে হয় এখন আমাকে মাদার ইনসেক্টকে ডেকে নেওয়া উচিত, কারণ সে এখন ওই ছেলেটার পিছনেই ছিল। এটা বলে সে মাদার ইনসেক্টকে তার কাছে নিয়ে আসে আর তার হাতের ভিতরে ঢুকে নেয়, কিন্তু তখনই তার হাতে অনেক বেশি প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়। এরকমটা মনে হচ্ছিল যে তার হাতের মধ্যে কেউ একজন অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আসলে মুচেন যে মেডিসিনটা তৈরি করেছিল ওইটা এক ধরনের পয়জন ছিল, আর এই পয়জনটা এখন এই মাস্টারের হাতের মধ্যে চলে গিয়েছে, যে কারণে এই মাস্টারের এখন এই অবস্থা শুরু হয়ে গেছে। এটা বুঝতে পেরে তো সে অনেক বেশি শক হয়ে যায় আর বলতে থাকে এই ছেলের কাছে এই অ্যাবিলিটিও থাকবে, আমি কখনই ভাবতে পারিনি যে সে আমার ইনসেক্টের সাহায্যে আমার বডিতে পয়জন ঢুকিয়ে দেবে। এখন মুচেনের দেওয়া পয়জনের কারণে ওর বডিতে অনেক বেশি পরিমাণে পেন শুরু হয়ে যায়, এত বেশি যে তার বডি থেকে আস্তে আস্তে মাংসের টুকরো খুলে খুলে পড়ে যাচ্ছিল। আর এই মাস্টার তো কোনোভাবে এই পয়জনকে কন্ট্রোলই করতে পারতেছিল না, আর সে ওই কফিনের ভিতরে পড়ে যায়, যে কফিনটা গ্র্যান্ডপা বাংশাং তৈরি করেছিল। আর ওই কফিনের ভিতরে পড়ে কিছুক্ষণ ছটফট করার পর সে ফাইনালি মারা যায়। তখনই আমরা দেখতে পাই যে মুচেনও আস্তে আস্তে এখানে চলে আসছে। তখনই মুচেন এটা দেখে ওই কফিনের ঢাকনাটা লাগিয়ে দেয় আর বলে এই কফিনটা চিনা চিনা লাগতেছে, কিন্তু যাই হোক এটা বলে মুচেন ওই কফিনের ঢাকনাটা লাগিয়ে দেয় আর এখান মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এর সাথে মুচেন এখান থেকে চলে যেতে শুরু করে দেয়। আর সে যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিল তখনই সে একটি গাড়ির আওয়াজ শুনতে পায়, আর সে যখন সেদিকে তাকায় তখনই সেই গাড়িটা আস্তে আস্তে তার কাছে এসে দাঁড়ায় আর বলে তুমি কি ক্যাপিটালের দিকে যাচ্ছ নাকি। এটা শুনে মুচেন তার টোকেনটি ওই লোকটাকে দেখে, আর ওই লোকটা যখন মুচেনের কাছে এই টোকেনটা দেখতে পায় সে বলে মাস্টার কিন আপনি চাইলে এই গাড়ির মধ্যে উঠতে পারেন আর আরাম করতে পারেন, আর আপনার কাছে যে বিষটা আছে এটাকে আপনাকে সামলাতে হবে, কারণ এই গাড়ির ভিতরে আরো অনেকে আছে যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছে, যে কারণে আপনাকে সংযুক্ত থাকতে হবে। এটা শুনে মুচেনও এই গাড়ির ভিতরে ঢুকে যায়, আর সে যখন একটি রুমের ভিতরে যায় সে দেখতে পায় যে সেখানে অনেকে প্র্যাকটিস করছে, আর সেই রুমের ভিতরে আর কোনো জায়গায় নেই, যে কারণে মুচেন অন্য আরেকটা রুমে চলে যায় যেখানে সবাই পড়াশোনা করতেছিল আর সবার এজও আলাদা আলাদা ছিল। অন্যদিকে একটা লোক মুচেনের নাম জিজ্ঞেস করে, আর মুচেন যখন তার নাম কিং মুসেন বলে তখন সবাই তার সারনেম শুনে বলতে শুরু করে দেয় সে কি কোনো কিং ফ্যামিলির মেম্বার নাকি। অন্যদিকে আরেকজন বলে তার কাপড় দেখো ওইটা অনেক বেশি লাক্সারিয়াস, আমার মনে হয় সে কোথাওকার প্রিন্স হতে পারে। আর সে যদি কোথাওকার প্রিন্স হয় তাহলে সে এই গাড়ির ভিতরে কি করে লিজু সেক্টরে, এটা তো শুধুমাত্র একটা নর্মাল একটা গাড়ি ছিল। এর সাথে অন্যান্য লোকেরা আরো অন্যান্য অনুমান করতে শুরু করে দেয় মুচেনের সম্পর্কে। তখনই সেখানে একটা মোটা ছেলে চলে আসে আর সবাইকে চুপ করে দিয়ে বলে মুচেন আমার নাম হলো খোই ইয়াং। এটা শুনে মুচেন বলে আচ্ছা তোমার সাথে আমার পরিচয় ভালো লাগলো। তখন গুইয়াং বলে তুমি কি কোনো প্রাইমারি স্টুডেন্ট নাকি যে এক্সাম দেওয়ার জন্য যাচ্ছ, যদি এরকমটা হয় তাহলে তুমি টেরিয়াং স্কুলের দিকে যাওয়া উচিত, কারণ এখানকার সবচেয়ে বড় ইনস্টিটিউট ওইটাই। তখনই সেখানে আরো কিছু লোক চলে আসে আর বলে আচ্ছা তুমি যদি আসলে পড়াশোনা করতে চাও মুচেন তাহলে সবার আগে এই মোটর কাছ থেকে দূরে থাকো, কারণ শালায় নিজেও পড়বো না সাথে তোমারও দিব না পড়ার লাইকা। তখন এটা শুনে গুইয়াং বলে যে তোমাদের কি সমস্যা, আমি ওর সাথে কথা বলে তোমরা আমাকে দেখে জ্বলো। এটা বলে মুচেনকে নিয়ে সে অন্য আরেকটা জায়গায় চলে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে দেয়।
তারপর সিম শিফটার আমাদেরকে শি ইউ মানে গ্র্যান্ডমাকে দেখানো হয় যে মুচেনকে ডাকতেছিল, কিন্তু সেখানে মুচেন আসে না। এটা সে বুঝতে পারলে তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তখনই তার সামনে একটি চেয়ারকে দেখানো হয়, যেখানে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মুচেনকে একটা টেকনিক শিখাচ্ছিল। আর এই টেকনিকটা হলো সেন্সিয়াল ক্রিয়েচারদেরকে কন্ট্রোল করার টেকনিক। আর এই টেকনিকটার নাম ছিল দ্য গ্রেট জেড ডেমন্ড। আর এই টেকনিকটা অনেকটাই সহজ হবে মুচেনের জন্য। আর গ্র্যান্ডমা মুচেনকে এটাও বলে যে সাকসেসের জন্য কখনোই শর্টকাট বেছে নেবে না, কারণ এটা অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে পরবর্তীতে তোমার জন্য গিয়ে। এর সাথে ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে যায় আর মুচেনের কথা গ্র্যান্ডমার আরো বেশি মনে পড়তে শুরু করে দেয়। তারপর আমাদেরকে দেখানো হয় যে গ্র্যান্ডমা আসলে ভিলেজের বাইরে যাচ্ছিল। তখনই ভিলেজ চিফ গ্র্যান্ডমাকে দেখে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি এই ভিলেজ ছেড়ে চলে যাচ্ছ নাকি? তোমাকে কে বলেছে যে আমি ভিলেজ ছেড়ে চলে যাচ্ছি? তুমি একটু বেশি বোঝো। এটা শুনে গ্র্যান্ডপা বলে আমি জানি তুমি ভিলেজ ছেড়ে চলে যাচ্ছ, কারণ কিছুদিন যাবত আমি তোমাকে অ্যানালাইজ করতেছি যে তোমার মতিগতি মোটেও ঠিক না। তুমি বারবার মুচেনকে খোঁজার জন্য ভিলেজের বাইরে যাচ্ছ, তাই আমার এরকমটা মনে হয়েছে। এটা শুনে গ্র্যান্ডমাও রাজি হয়ে যায় আর বলে যে হ্যাঁ, আমি মুচেনকে খোঁজার জন্য চলে যাচ্ছি, আর এখানে থেকে আমারই বা কি লাভ। এটা শুনে অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা বলতে শুরু করে যে আচ্ছা, তুমি যদি ভিলেজ ছেড়ে চলে যাও তাহলে তোমার ভিতরে যে আরো একটা ডেমন ছিল ওইটা যদি তোমার বডির উপর হ্যাভি হয়ে যায় তখন তুমি কিভাবে বাঁচবে? তোমার বডির উপর তো সে পুরো কন্ট্রোলে নিয়ে যাবে। আসলে গ্র্যান্ডমার ভিতরে যে ডেমনটা আছে ওইটা হলো তারই হাজব্যান্ড, যাকে সে মেরে ফেলেছিল লিনতিয়ান সিং এর একটি ডার্ক সাইড, যেটা একটি বীজের মাধ্যমে তার ভিতরে বপন করে দিয়েছিল। আর এটা আস্তে আস্তে তার উপর হেভি হতে শুরু করে দিয়েছে। আসলে আস্তে আস্তে গ্র্যান্ডমার বডির উপরে ওইটার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছে। এটা শুনে গ্র্যান্ডমা বলে আমি এখানে 40 বছর যাবত আছি, আমি কোনোদিন ওই ডেমনকে কন্ট্রোলই করতে পারিনি যখন সে আমার উপর হেভি হয়েছে, তাহলে আমার এখান থেকে কি পাই লাভ? আর যাই হোক, আমি ওকে আমার উপর কখনোই হেভি হতে দেব না। আর এটা আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে সে আমার উপর হেভি না হয়। আর আমি ফাইনালি আজকে এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে গ্র্যান্ডমা এই ভিলেজ ছেড়ে চলে যায়। তখনই ভিলেজ চিফ গ্র্যান্ডপা এটা দেখে বলে আমার মনে হয় না এই মুচেনকে ছাড়া থাকতে পারবে, তাই আমার এখনো মনে হইতাছে যে এই মুচেনের পিছনে যাইতাছে। ভিলেজ ছাড়াও এটা তো শুধুমাত্র একটা বাহানা মাত্র। তারপরে গ্র্যান্ডমা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ইয়াংজাং রিভারের কাছে চলে যায়, যেখানে অনেক বড় একটা ক্রিয়েচার ছিল। তখনই সে সেখানে গ্র্যান্ডপা জিয়ান মানে ব্লাইন্ড গ্র্যান্ডপাকে দেখতে পায় আর তার কাছে গিয়ে বলে আমি তোমাকে খুঁজে পেয়েছি, তুমিও নিশ্চয়ই মুচেনের পিছনে যাচ্ছ, কি ভেবেছো আমি তোমাকে কখনই ধরতে পারবো না? এটা শুনে গ্র্যান্ডপা বলে আসলে তুমি কি জানো, আমার তো চোখই নাই, আমি মুচেনকে কিভাবে খুঁজবো? কিন্তু আমি আমার চোখ খুঁজে বের করার জন্যই যাইতাছি, কিন্তু তুমি যদি চাও আমি মুচেনের উপরও নজর রাখতে পারি। এটা শুনে গ্র্যান্ডমা বলে আমাদের দেখে কোনো সাইডে গাদা মনে হয়? তখনই ব্লাইন্ড গ্র্যান্ডপা এক পাওয়ালা গ্র্যান্ডপারে দেখা আসে। এরা বলে ওই দেখো ওই পুঙ্গ যেতেছে মুচেনের পিছনে। তখনই আমাদেরকে গ্র্যান্ডপা গুয়ানকে দেখানো হয় যে অনেক দ্রুততার সাথে দৌড়ে দৌড়ে যেতেছিল পানির উপর দিয়ে দৌড়ায়। তখনই সেও বুঝতে পারে যে তাকে সবাই দেখে ফেলছে, এই কারণে সেও তাদের কাছে চলে যায় আর বলে সে তাদেরকে বলতে শুরু করে দিয়ে ওয়াংশাং তো তার একটা হাত খুঁজে বের করার জন্য এখান থেকে চলে গিয়েছে, আর সে যখন ফিরে আসবে তখন আমি তাকে অনেক বেশি প্রশ্ন করব আর বলবো যে আমাদের বন্ধুদেরকে ছেড়ে সে কিভাবে চলে গিয়েছে। আসলে সে এখানে এক হাতওয়ালা গ্র্যান্ডপার কথাই বলতেছিল। তখনই সে বুঝতে পারে যে তার এইসব ডায়লগের কোনো কাজই হবে না তাদের উপরে। তখনই তারা তাদের সামনে আধা বডিওয়ালা মানে গ্র্যান্ডপা বুচ্চারকে দেখতে পায়। এটা থেকে গ্র্যান্ডপা গোহান বলে এই বুইটাটা আবার এখানে কি করে? তখনই গ্র্যান্ডপা বুচ্চারও তাদের কাছে চলে আসে আর বলে তোমরা কোথায় যাচ্ছ? মুচেনকে খুঁজতে? আমিও আমার অর্ধেক বডি খুঁজতে যাচ্ছি, আমার মনে হয় আমি আমার অর্ধেক বডি খুঁজে পেলে ওইটা আমার সাথে আবারও আমি অ্যাটাচ করতে পারবো, আর তাই আমি সেখানে যাচ্ছি। আর আমার ওই অর্ধেক বডির সাথে সাথে আমি মুচেনকেও খুঁজে বের করবো। এটা শুনে গ্র্যান্ডপা গোয়ানো বলে আচ্ছা তাই নাকি, তাহলে আমিও আমার একটা পা যেটা হারাই গেছে ওইটাও আমি খুঁজতে যাব। আমার মনে হয় ওইটা ইয়াংকাঙ্গো খুব অনেক যত্ন করে হয়তো বা আমার পাটাকে রেখে দিয়েছে। তখনই ব্লাইন্ড গ্র্যান্ডপা বলে আমিও আমার চোখ খোঁজার জন্যই যাচ্ছি। এর সাথে গ্র্যান্ডমাও বলে আমি হলাম 93 সেক্টরের একজন গার্ডিয়ান, আর আমি অতীতে একজন গার্ডিয়ানের পদেও ছিলাম, তাই যে 93 সেক্টর গার্ডিয়ান হবে ফিউচারে তাকেও প্রোটেক্ট করতে হবে আমার, তাই আমি তাকে প্রোটেক্ট করার জন্য যাচ্ছি। এটা শুনে সবাই হাসতে শুরু করে দেয় আর বলতে থাকে আমাদের সবার কাছে ভালো বাহানা আছে মুচেনকে খুঁজে বের করার। তারপর সিম শিফটার আমাদেরকে ভিলেজের সিম দেখানো হয়, যেখানে ভিলেজ চিফ গ্র্যান্ডপা আর অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, যেখানে অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা বলতেছিল আজকে সকাল সকাল ব্ল্যাক স্মিথ ও গ্রাম ছেড়ে চলে গেছে, আমার মনে হয় কারোর এখানে মুচেনকে ছাড়া ভালো লাগছে না, আর এখন শুধু আমরা 4 জনই এখানে বাকি আছি। তখনই ভিলেজ চিফ গ্র্যান্ডপা বলে আমার মনে হয় লংশেন এখান থেকে কখনোই যাবে না, কারণ সে অনেক শান্ত প্রকৃতির মানুষ আর সে একা থাকতে অনেক বেশি ভালোবাসে, তাই যেখানে মানুষ অনেক কম থাকবে সেখানে সে নিশ্চয়ই থাকবে। কিন্তু তখনই তার পিছন থেকে গ্র্যান্ডপা লংশেন আস্তে আস্তে ভিলেজ থেকে চলে যেতে শুরু করতে। এটা শুনে অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা তাকে জিজ্ঞেস করে তুমি কি ভিলেজ ছেড়ে চলে যাচ্ছ নাকি? এটা শুনে গ্র্যান্ডপা লংশেন কোনো উত্তরে দেয় না। এটা দেখে অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা ভিলেজ চিফ গ্র্যান্ডপাকে বলে দেখতেছো ভাই, এ কিন্তু আমার পাত্তাই আছে না, এটা কিন্তু মোটেও ঠিক না। এটা বলে সে আবারও
লংশেংকে থামার জন্য বলে, কিন্তু এবারও কোনো পাত্তা দেয় না আর সে এখান থেকে চলে যায়। এটা দেখে অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা বলে, আমার মনে হয় এখন বাইরের যে দুনিয়া আছে তাদের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট হতে চলেছে। এটা শুনে বিলেজ চিফ গ্র্যান্ডপা বলে, হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন তুমি বলো তুমি কখন বিলেজ ছেড়ে যাচ্ছ। এটা শুনে অ্যালকেমি এক্সপার্ট গ্র্যান্ডপা বলে, কি যে বলেন, আমি কিভাবে বিলেজ ছেড়ে চলে যাবো? আমার বিলেজের বাইরে অনেক বেশি শত্রু আছে, যে কারণে আমার সাথীদের উপরে অনেক বেশি বিপদ আসবে আমার কারণে। এর সাথে আমাদের বিলেজের মধ্যে সবচাইতে খারাপ রেপুটেশন আমারই ছিল। এটা শুনে গ্র্যান্ডপা বলে, কথাটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার যদি একটু রেপুটেশন ভালো থাকতো তাহলে সবার আগে তুমি এই বিলে ছেড়া পলাইতে। এটা শুনে তারা দুইজন অনেক বেশি জোরে জোরে হাসতে শুরু করে দেয়। তারপর সিম শিফটার আমাদেরকে মুচেনকে দেখানো হয়, যার সামনে গুইউ একটা বই পড়তেছিল। তখনই মুচেন আমাদেরকে বলতে শুরু করে দেয় যে গুইউ তাকে অনেক বেশি হেল্প করেছে তাইজু সম্পর্কে জানতে, আর অনেক বেশি টেকনিক বাগারও শিখিয়েছে। এখন শুধু বাকি আছে তাকে 5 লাইট কি ইউনিট করা। এটা যদি সে করতে পারে তাহলে সে অনেক দূরে থেকে যে কোনো হিউম্যান বডির স্মেল করতে পারবে খুব সহজেই। এর সাথে 5 শাইনিং ডিভাইন ব্রেক থ্রো করতে পারবো। তখনই আমাদেরকে গুইউ আর থ্রিটেলসকে দেখানো হয়, যারা অনেক বেশি ড্রিঙ্ক করতেছিল। ভাই গুইউর কথা তো বাদ দিলাম, আমি থ্রিটেলসকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু এ তো ভাই ডাইরেক্ট গাঞ্জুটি। এর সাথে গুইউ মুচেনকেও ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু মুচেন কোন ধরনের কোনো ড্রিঙ্কই করে না আর সে চুপচাপ পড়তে শুরু করে দেয়, কারণ সে জানতো তাকে অনেক কিছু শিখতে হবে আপাতত এখন, কারণ বাইরের দুনিয়া সম্পর্কে সে অনেক বেশি কম জানে। তারপরে কিছুক্ষণ পরে সিম দেখানো হয়, যেখানে গুইউ ঘুম থেকে উঠে আর তার বাইনটা চেক করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে যে হোলিঙ্গার অলরেডি সব খায় ফেলছে শালা গাঞ্জুটি। তখনই হোলিঙ্গারও জেগে যায় আর বলে, মুচেন তুমি এখনো পড়াশোনা করতেছো কি ভাই, তুমি কি পড়তে পড়তে মরে যাবা নাকি? তখনই সে কোনো কিছু বুঝতে পারে, এটা মুচেনকে বুঝায় সে। মুচেনও এটা বুঝতে পেরে চারদিকে সে যখন সে দেখতে পায় যে চারদিকে ফগ ছড়াচ্ছে আস্তে আস্তে, আর কোনো কিছু তো তাদেরকে সামনে এগিয়ে যাওয়া থেকে আটকাচ্ছে। এর সাথে এই গাড়িটা যারা চালাচ্ছিল তারা বলতেছিল যে এই ধরনের ফগ এখানে তারা কখনোই দেখেনি, তাও আবার এত বেশি। এর সাথে সামনে যে একটা কেভ দেখা যাচ্ছে, এই কেভও তারা এখানে আগে কখনো দেখেনি। আর এইসব শোনার পর মুচেনের কিছুটা সন্দেহ হয়, যে কারণে সে তার ডিভাইন আই ইউজ করে, মানে 9 হেভেন আই ইউজ করে। আর সে যখন ওই কেভটাকে তার ডিভাইন আইস দিয়ে দেখে তখনই সে দেখতে পায় আসলে এটা কোনো কেভ না, এটা হলো অনেক বড় একটা সাপের মুখ। আর যে দুটা মশাল দেখা যাচ্ছে ওই দুটা আসলে ওই সাপের চোখ। এটা বুঝতে পেরে মুচেন অনেক বেশি শক পেয়ে যায়, আর সে তৎক্ষণাৎ অ্যাকশন নিবে। তখনই ওই স্নেকটা পুরো গাড়িটাকে গিলে ফেলে আর সবাই ওই স্নেকের মুখের ভিতরে চলে যায়। এটা থেকে মুচেন হোলিঙ্গার আর ওই মোটুকে নিয়ে তাড়াতাড়ি করে এই গাড়ির ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই মোটু অনেক বেশি ভারী ছিল, যে কারণে মুচেন কোনোভাবে পারতেছিল না, যে কারণে সে ওই মোটুকে উপরের দিকে ছুঁড়ে মারে আর হোলিঙ্গারকে নিয়ে সে নিজেও ওই সাপের মুখ থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার সাথে সাথে হোলিঙ্গার ওই মোটর মুখে ধরে ফেলে আর বলে, ভাই যাই কিছু হয়ে যাক না, চিৎকার করিস না, চিৎকার করলে আমগর 12টা বাজে যাইবো। অন্যদিকে মুচেনও তাড়াতাড়ি করে বলে, ওই মোটো তাড়াতাড়ি ভাগ এখান থেকে। এটা শুনে ওই মোটো বলতে শুরু করে দেয়, ভাই আমার নাম হলো গুইউ, আমার গুইউটা, আমার মোটো ডাকিস না ভাই। এটা শুনে মুচেন বলে, দূর বেটা চুপ থাক। এটা শুনে গুইউ বলে, না ভাই আমার নাম রে ডাকতে বলছে। কিন্তু যখন সে তার সামনে স্নেককে দেখতে পাই সে বলে, আচ্ছা ভাই সমস্যা না, আমি একটু মোটা কিন্তু একটু কম মোটা। তখনই আমাদেরকে ওই স্নেকটাকে আবারও ভালো করে দেখানো হয়েছে, এটা এতটা বেশি বড় ছিল যে তাদেরকে 4-5 বার গুরুন দিয়ে পেঁচায় ফেলতে পারবো, এত বড়। আর যখন ওই সাপের মুখটা দেখানো হয় তার মুখের উপর অনেক বড় একটা ফ্লাওয়ার দেখানো হয়। আমি এটা দেখে কনফিউজ যে এটা সাপের মুখ নাকি এটা এত বড় একটা ফুল হবে। যাই হোক, কিন্তু তখনই আমাদেরকে সেখানে আরো একটা লোককে দেখানো হয় যার নাম ছিল জিয়াংলিন, আর সে একটি বাঁশির সাহায্যে ওই স্নেকটাকে কন্ট্রোল করতেছিল। তখনই ওই লোকটাও তাদেরকে ধরার জন্য তাদের পিছন পিছন তার স্নেকের সাহায্যে যেতে শুরু করে দেয়, আর মুচেনও তাদের দুজনকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। তখনই মুচেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি একে চিনো নাকি? এটা শুনে গুইউ যখন পিছনের দিকে তাকায় সেও অনেক বেশি শক পেয়ে যায় আর অনেক বেশি ভয় পেয়ে যায়, আর বলতে শুরু করে দেয় যে এই তো আমাদেরকে ধোকা দেয়নি তো। তখনই গুইউ বলতে শুরু করে দেয় এটা হলো ইয়াং ওয়াং ম্যানের ইয়াং মাস্টার, আর সে অনেক বড় একটা ভিলেন, সবার অবস্থা খারাপ করে দেয়। তখনই ওই ইয়াং মাস্টার আবারও তার বাঁশি বাজাতে শুরু করে দেয়, যে কারণে তার বাঁশির ভিতর থেকে গোলাপি কালারের অনেক কয়েকটা লাইট মুচেনদের দিকে যেতে শুরু করে দেয় আর তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে তো গুইউ বলে, আমার মনে হয় সে আমাদের অনেক বেশি কাছে চলে আসছে। আর এটা দেখে হোলিঙ্গার বলে, এটা কি, এটা স্মেল তো অনেক বেশি ভালো। এটা শুনে গুইউ বলে শুরু করে দেয়, পাইথন ইনকার্নেশন টেকনিক, এটা এক ধরনের গেনজুৎসু বা ইলিউশন টেকনিকের মতো। এর সাথে আমাদেরকে সেখানে কিছু ক্রিস্টাল বাটারফ্লাই দেখানো হয়, আর গুইউ বলতে শুরু করে দেয়, মুচেন যেভাবে হোক না কেন তুমি এই পিঙ্ক ফগকে নিজের ভিতরে নিও না, কারণ তুমি যদি এটা নাও তাহলে তোমার অবস্থা আমার মতোই হয়ে যাবে। এটা শুনে মুচেন গুইউ আর হোলিঙ্গারকে নিয়ে অনেক বড় একটি জাম্প করে আর ওই পিঙ্ক ফগ থেকে বাইরে বের হয়ে আসে। এটা দেখে তো গুইউ বলে, ভাই কি বলবো, তুমি আমার প্রাণ বাঁচায় নিয়েছো, আজকে থেকে তুমি আমার সিনিয়র ব্রাদার।
এর সাথে হোলিঙ্গার বলে এই যে পিঙ্ক ফক আসছিল ওইটা অনেক বেশি স্ট্রং ছিল, আসলে অনেক বেশি স্ট্রং, কারণ আমিও কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখনই তারা পিছনে কিছু আওয়াজ শুনতে পায়, সেদিকে যখন তারা তাকায় তারা দেখতে পায় যে ওই পিঙ্ক ফকের ভিতরে কিছু স্নেক চলে আসছে, তাও আবার অনেক বড় বড়। তখনই মুচেন গুয়োকে জিজ্ঞেস আসলে ইয়ংলং ম্যান সম্পর্কে আমাকে আরো কিছু জানাও, এদের সম্পর্কে আমার জানতে হবে ভালো করে। এটা শুনে হুইয়াং বলতে শুরু করে যে ইয়াংলং ম্যানেরা আসলে অনেক বড় বড় স্নেকদেরকে সামান করতে পারে আর ক্রিয়েটও করতে পারে, যেভাবে আমরা হোলি ড্রাগনদেরকে ক্রিয়েট করতে পারি। আর আমি যতটুকু শুনেছি তাদের যে সিস্টার আছে তার হলে এই ধরনের বড় বড় পাইথন আর ড্রাগনদের পোষা প্রাণী হিসেবে পালন করে। এর সাথে তাদের পুরো সেক্টরের মধ্যে যত লোক আর যত প্রাণী আছে তাদের সবার মধ্যে ড্রাগন ব্লাড আছে। আর ইয়াংকাং যখন সবাইকে কন্ট্রোল করে নিয়েছিল তখন তাদের প্রাণীকে ট্রেন করার জন্য তাদেরকে একটি স্পেসিফিক জায়গা নির্ধারণ করে দিয়ে দিয়েছিল, যাতে তারা নিজেদের পাইথন আর অন্যান্য ক্রিয়েচারদেরকে ট্রেন করতে পারে। এটা শুনে মুচেন বলে আচ্ছা যদি এরকমটা হয় তাহলে সেখানে তো গার্ডও থাকবার কথা না, তারা কি করেছে? এটা শুনে সে বলতে শুরু করে যে আমার মনে হয় সেই গার্ডদের হয়তোবা তারা মেরে ফেলেছে। ইয়াংকাংকে যদি ঢোকাই দিয়ে থাকে তাহলে অবশ্যই সে ওই গার্ডদেরকে এতক্ষণে খতম করে দিয়েছে হয়তোবা।